আমি স্কোয়াড লিডার কাজী মফিজুল ইসলাম পাকিস্তান বিমান বাহিনীতে 1968 সালে জয়েন করি। 1971 সাল পর্যন্ত আমি মৌরিপুর বেইজে ইঞ্জিনিয়ারিং শাখায় কর্মরত ছিলাম। বঙ্গবন্ধু 1970 সালে ল্যান্ডস্লাইড ভিক্টরি অর্জন করার পর আমি বুঝতে পারলাম যে পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে ক্ষমতা হস্তান্তর করবে না, তারা একটা ষড়যন্ত্র করছে। পাকিস্তানে যারা আছে বিমান বাহিনীতে তাদের উপরও যে কোনো সময় অত্যাচার টর্চার হতে পারে। আমি সেটা বুঝেই 3 ফেব্রুয়ারি কৌশলে ছুটিতে চলে আসি। ছুটিতে আসার পরে আমি দেশে আসলাম। 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ শুনলাম। শুনে আমি এতই উদ্বুদ্ধ হলাম যে আমি তখন মুক্তিযুদ্ধে জয়েন করার জন্য উদ্গ্রীব হয়ে যাই। তখন আমি এলাকায় আমার ছাত্র, কৃষক, শ্রমিক, অন্যান্য জনতাদেরকে নিয়ে আমি একটা প্রশিক্ষণের ব্যবস্থা করি। ইতিমধ্যে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে প্রায় 28 গাড়ি মিলিটারি যখন চাঁদপুরের দিকে রওনা হলো, সেটা আমার বাড়ির সামনে দিয়ে চাঁদপুর কুমিল্লা রোড। এটা দেখেই আমরা একটু চিন্তিত হয়ে পড়লাম। 1 ঘন্টার মধ্যেই হাজীগঞ্জ থেকে আমাদের নেতারা সংবাদ পাঠালেন যে যাতে উই শুড হাইড বিকজ দে মাইট রেড আওয়ার হাউজেস। আমার বাড়িতে ছিল অ্যাডভোকেট কাজী হাবিবুর রহমান, যিনি আওয়ামী লীগের কুমিল্লা জেলার একজন বিশিষ্ট নেতা। তখন আমরা কয়েকদিনের জন্য আমরা একটা গোপনীয় এলাকায় চলে যাই, সেটা হলো রায়পুর। আমার চাচার শ্বশুরবাড়ি, ওনার শ্বশুর এক্স এমপি আমুদুল্লাহ সাহেব, যিনি একজন মুসলিম লীগের। সেখানে আমাদের দৈনিক তর্ক বিতর্ক হতো। আমি এক পর্যায়ে 3-4 দিন পরে চলে আসি। এসে আমি চিন্তা করলাম যে আমাকে তো আসলে মুক্তিযুদ্ধে জয়েন করতে হলে এই মুহূর্তে মুক্তিযোদ্ধা নিয়ে যেতে হবে, কিন্তু যারা প্রশিক্ষণ নাই এরকম নেওয়া ঠিক হবে না। তখন আমি আমার হাজীগঞ্জ থানার ভিতরে যারা পাকিস্তান এয়ারফোর্স, আর্মি, নেভিতে যারা ছুটিতে আছেন তাদেরকে আমি গ্রামে গ্রামে বাড়ি বাড়ি খোঁজ নিয়ে 10 জনকে পেলাম। এদের মধ্যে বিমান বাহিনীর সার্জেন্ট শাহ আলম, ইকবাল, সুলতান ইকবাল এবং মনসুর, এবং নেভির সালে আহমদ আব্দুল কুদ্দুস এবং সিভিলিয়ান রফিক, এবং আর্মির আব্দুল সালাম ইত্যাদি সহ এদেরকে সহ আমি এপ্রিল মাসের শেষের দিকে ভারত রওনা করলাম। আমাদের অ্যাসেম্বলি স্থান ছিল আমাদের ইউনিয়নের উত্তরাংশে, যেখানে মিলিটারি গাড়ি যাওয়া সম্ভব না, একটা নিরাপদ জায়গা ইসাপুরা। সেখানে আমি গিয়ে দেখি যে কোথার থেকে কিভাবে মানুষ জানলো 800 থেকে 900 মানুষ সেখানে হাজির হয়ে গেছে। তখন তাদেরকে আমি বুঝাইতে পারলাম না, তারা অনেকেই এর মধ্যে যেতে ইচ্ছুক। তখন আমি একটু দেখলাম যে কী ধরনের লোকজন সেখানে আছে। আমি মাস্টার ডিগ্রি পেলাম 5-6 জন, গ্র্যাজুয়েশন করা পেলাম 22-23 জন, ইন্টারমিডিয়েট পাস করা পেলাম প্রায় 60 থেকে 70 জন, এবং এসএসসি পাস এদের কোনো সংখ্যা নাই, এবং তাছাড়া কৃষক জনতা তো ছিলই। তখন আমি তাদেরকে অনেক বুঝিয়ে শুনিয়ে তাদেরকে পরবর্তীতে নেব এই কথা বলে আমি আমার দল নিয়ে পায়ে হেঁটে কৈটবা, আমুজান, রহিমানগর হয়ে কৈলাইন রাত্রি যাপন করি। দুঃখের বিষয়, সেখানে এমন এক বাড়িতে গেলাম, নামকরা বাড়ি, কিন্তু তারা আমাদের কেউ একটু খোঁজও নিল না। এমনকি আমরা বহু ক্ষুধার্ত, আমাদেরকে একটু খাওয়া তো দূরের কথা, আমরা পানিও খেতে পারলাম না। তো অনেকেই রাতের অন্ধকারে কল পায়নি, শেষে পুকুরের পানি বা কল যে খেয়েই রাত্রি যাপন করলাম। ভোর রাত্রে আমরা সেখান থেকে বের হয়ে গেলাম। তারপরে আমরা পায়ে হেঁটে নবাবপুর গেলাম। সেখানেও মেঘ বৃষ্টি ছিল, জমির আইল দিয়ে গেলাম বহু কষ্টে। রাত্রে আমাদের ঘুম হয়নি। নবাবপুর যাওয়ার পরে সেখানে বৃষ্টি। স্থানীয় ইউনিভার্সিটি কলেজের ছাত্র, শিক্ষক তারা আমাদেরকে গ্রুপটা দেখে আমাদের সাথে কথা বলে এবং আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসে। তাদের রিকোয়েস্টে আমরা তখন এই বৃষ্টির সময়টা তাদের এলাকায় থেকে যেতে সিদ্ধান্ত নিই। তখন তারা আমাদেরকে প্রত্যেককে 2 জনকে এক বাড়িতে করে 5 বাড়িতে আমাদের 10 জনকে স্থান দেয়। এই সময় বৃষ্টি এমন অবস্থা যে 4 দিন যাবৎ আমরা লড়তে পারি নাই, অনবরত বৃষ্টি। আমি মন্নান বিএসসি সাহেবের বাড়িতে ছিলাম, নবপুর বাজারের থেকে দক্ষিণ দিকে তার বাড়ি। এছাড়াও আরও যারা ছিলেন, বৃষ্টি কমার পরে আমরা পায়ে হেঁটে
মাদাইয়া গেলাম, সেখানে কিন্তু কর্দমাক্ত রাস্তা, কোনো রিক্সা চলে না। আমরা কয়েক কিলোমিটার রাস্তা প্রায় 7-8 ঘন্টা লাগলো, 10 কিলোমিটার রাস্তা 7-8 ঘন্টা লাগলো। সেখান থেকে আমরা মাদাইয়া হয়ে তারপর আমরা কংসনগর গেলাম। কংসনগর নদীর পাড়ে, গোমতীর পাড়ে গিয়ে আমরা নদী পার হলাম। নদী পার হয়ে আমরা শরীর আর কুলায় না, তারপরে আমাদের খাওয়া নাই, পথেও আমরা বিশ্রাম নাই। ইতিমধ্যে আমরা 2-3টা বাড়িতে ঢোকার চেষ্টা করছি, কিন্তু তারা আমাদেরকে কেউ জায়গা দেয়নি। এক বাড়িতে আমাদেরকে জায়গা দিয়েছিল, তারপরে তারা আমাদের খাওয়ার ব্যবস্থা করেছিল, কিন্তু ভোর রাত্রের তারা আমাদেরকে জাগিয়ে দেয়, বলে যে এখানে থাকা যাবে না, নতুবা পাকিস্তানিরা তাদের বাড়িটা পুড়ে ফেলবে। তখন আমরা তাদেরকে নিরাপত্তার স্বার্থে, তাদের যেন জানমালের ক্ষতি না হয়, আমরা ভোর রাত্রেই চলে আসলাম। এনিওয়ে আমরা গোমতী নদী পার হয়ে গেলাম। পার হয়েই একটা রাস্তার পাশে আমরা ঘুমিয়ে গেলাম, রাস্তার পাশে শুয়ে গেলাম। এক ঘুমে আমাদের প্রায় সন্ধ্যার সময় হয়ে গেল, 5টা 5:30 হবে। তখন সেখান থেকে আমরা দেখলাম যে ভারতের দিকে, বক্সনগরের দিকে জানতে পারলাম যে মানুষ হেঁটে হেঁটে শরণার্থী হিসেবে যাচ্ছে। আমরা তাদেরকে অনুসরণ করি বক্সনগর থানায় গিয়ে আমাদের নাম ধাম রেজিস্ট্রেশন করলাম। সেখানে গিয়ে আমি আমার চাঁদপুর কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল এসএন রায়, তার ছেলে আমার ক্লাস ফ্রেন্ড সাম রয় তার নাম, তার সাথে দেখা হলো। তাদের সাথে আলাপ আলোচনা করে এক পর্যায়ে আমাদের রেজিস্ট্রেশন শেষ হয়। তখন আমরা প্রায় রাত্রে 10টা 10:30টার দিকে আমরা মতিনগর, আমাদের 2 নম্বর সেক্টর হেডকোয়ার্টার্সে হেঁটে যাত্রা করলাম। সেখানে আমরা প্রায় 2-2.5 ঘন্টা পর পৌঁছলাম। সেখানে রাত্রে আমাদেরকে ক্যাম্পে থাকার ব্যবস্থা করলো, কিন্তু টেন্টের ভিতরে প্যাক কাদা, শোয়ার কোনো অবস্থা নাই, তারপরে খাওয়ারও কোনো ব্যবস্থা নাই। আমরা না খেয়েই রাত্র যাপন করলাম। পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট আমাদেরকে দিবে, একটা পুরি আর 1 কাপ চা, এটা কোনো রকম খেলাম। দুপুরে আমাদেরকে 11টার দিকে বললো যে সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ সাহেব আমাদের সাথে কথা বলবেন। তখন আমরা ফলেন হলাম। আমার নেতৃত্বে, আমার পিছনেই কিন্তু আমার তখন 3 বছরের সার্ভিস, কিন্তু আমার পিছনে যারা দাঁড়িয়ে আছেন তাদের কারো 10-11 বছর সার্ভিস হচ্ছিল। ইনফ্যাক্ট দে আর অল মাই সিনিয়র্স ইন দি সার্ভিস। হাউএভার আমরা দাঁড়ালাম, খালেদ মোশাররফ আমাদেরকে ক্রস করলেন, আমাকে দেখে মন্তব্য করলেন, দ্য ইয়ংগেস্ট ম্যান ইন ফ্রন্ট, দ্যাট সাউন্ডস গুড। হাউএভার আমাদের পরে ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে ওয়াকার উইথ হিজ ফ্রেন্ডস অফ ঢাকা ইউনিভার্সিটি। আলটিমেটলি এই ওয়াকার পরবর্তীতে মেজর হয়ে সার্ভিস থেকে রিটায়ার করেন। আমরা সেখান থেকে ওনার কোনো ভাষণ শুনলাম না, উনি এত ব্যস্ত ছিলেন, ওনার কাপড় চোপড়ের মধ্যে কর্দমাক্ত এবং উনি খুব ক্লান্ত ছিলেন। পরে তার সাথে ছিলেন তখন ক্যাপ্টেন হায়দার এবং ক্যাপ্টেন হুদা। তো তারা আমাদেরকে বললেন যে তারা আমাদেরকে ব্রিফ করবেন। পরের দিন তারা একটা মেসেজ পেল যে বিমান বাহিনী, নৌবাহিনীর যারা আছেন আমাদেরকে 3 নম্বর সেক্টরে চলে যেতে হবে। তখন আর্মিতে যারা ছিল, কালাম, সালাম এবং অন্যান্য আরও, তাদেরকে রেখে আমরা নেভি এবং এয়ারফোর্সের তারা একটা ট্রাকে করে বিডিএফ হেডকোয়ার্টার আগরতলা চলে গেলাম। সেখান থেকে আমাদেরকে সরাসরি 3 নম্বর সেক্টর হেডকোয়ার্টার্স কাজী সফিউল্লাহ স্যারের আন্ডারে তেলিয়াপাড়াতে আমাদেরকে প্রেরণ করা হলো। আমরা সেখানে গেলাম, যাওয়ার পরে একই অবস্থা, থাকা খাওয়ার সমস্যা। তারপরে গত 2 দিন থাকা খাওয়া, নিদ্রায় আমরা ক্লান্ত। সেখানে গিয়ে আমরা কিছুটা খাওয়া দাওয়া করলাম। তারপর আমাদেরকে একটা জায়গা দেওয়া হলো, আমরা একটা টেন্টে, সেখানে গিয়ে আমি বিমান বাহিনীর আরও 4-5 জনকে পেলাম। এর মধ্যে আব্দুর রব, তিনি পরবর্তীতে ব্রিগেডিয়ার জেনারেল হয়ে রিটায়ার করেছেন। সার্জেন্ট রফিক, উনি বীর প্রতীক খেতাব পেয়েছেন, উনিও ইন্তেকাল করেছেন। তারপর সেখানে আব্দুল আজিজ, আশিক এলাহি, তারপর তারা ছিলেন আব্দুর রাজ্জাক, সাদেক আলী, তাদেরকে পেলাম। তখন আমরা একটা গ্রুপ হলো, তো আমরা সেখানে অপেক্ষা করতে থাকলাম। এবং আর্মিদের সাথে আমরা তখন বিভিন্ন অপারেশনে ভাগে ভাগে, গ্রুপে গ্রুপে আমরা মুক্তিযুদ্ধে বিভিন্ন জায়গাতে অংশগ্রহণ করি। এখানে উল্লেখ্য, আমাদের গ্রুপের মাধ্যমেই সাজিবাজার বিদ্যুৎ কেন্দ্রটি
দেওয়া হয় এবং কাশিমনগর স্টেশন রেলওয়ে স্টেশনটার পরে দক্ষিণ পাশে একটা ব্রিজ ছিল, সেটাকে উড়িয়ে দেওয়া হয়। এছাড়াও মৌলভীবাজারও কিছু ক্ষয়ক্ষতি করা হয়। তো এগুলো আমাদের বিমান বাহিনীর আব্দুর রব এবং রফিকের নেতৃত্বেই করা হয়। এনিওয়েজ, এর পরবর্তীতে আমরা বিভিন্ন সময়ে তেলিয়াপাড়ায় থাকাকালীন আমরা কয়েকটি অপারেশনে অংশগ্রহণ করি। মূলত তখন অপারেশন বলতে হিট অ্যান্ড রান। আমাদের সেক্টর কমান্ডার, আমার কোম্পানি কমান্ডার ছিলেন সুবিদ আলী ভূঁইয়া, বললেন যে আমরা যাব, খুব সাবধানে যাব। আমাদের পোশাক একমাত্র ছিল তখন আমাদেরকে একটা সবুজ ধরনের টি শার্ট দেওয়া হয়, আর আমাদের যার পরনে, কারো পরনে প্যান্ট, কারো পরনে লুঙ্গি ছিল, কারো পরনে শুধু খালি গেঞ্জি ছিল। আমরা বিভিন্নভাবে খুব হাইড করে, কোথাও কোথাও ক্রোলিং করে আমরা সামনে অগ্রসর হই। সেখান থেকে আমরা ব্রাশ ফায়ার করে কিংবা 303-তে ফায়ার করে আমরা পিছনে চলে আসি। আমরা বুঝাতে চাই যে মুক্তিযুদ্ধ চলছে, পাকিস্তানের যাতে বুঝতে পারে যে এখানে মুক্তিযোদ্ধারা আছে, যাতে তারা এদিকে অগ্রসর না হয়। তো সেখান থেকে আমরা তেলিয়াপাড়াতে যখন আক্রমণ হলো, আমরা জানি না কিভাবে তারা খবর পেল। আমাদের এখানে আমাদের এমটি ইয়ার্ডে একজন মানুষ মারা যায়। তিনি চাঁদপুরেরই আমার এক আর্মির সদস্য, তার নাম মনে নেই। তখন আমরা সেখান থেকে উজ্জ করে মনতলা যাই। মনতলার থেকে হেজামারা ইত্যাদি ক্যাম্পে আমরা বিভিন্ন সময় গমন করি। এর মধ্যে বৃষ্টি ছিল, আমাদের থাকার কোনো জায়গা ছিল না। আমরা বলতে গেলে নীলাকাশের নিচেই থাকতাম এবং আমাদের খাওয়া দাওয়ারও কোনো সুব্যবস্থা ছিল না। তো মাঝে মধ্যে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো। গরু, বাংলাদেশ থেকে শরণার্থী যারা চলে আসতেন তাদের গরু ছাগল কেউ কেউ নিয়ে আসছে, তো সেই সব গরু থেকে জবাই করে রাত্রেই, ভারতীয়রা আবার হিন্দুরা গরু জবাই করতে দিত না, তখন রাত্রেই গরু জবাই করে রান্নাবান্না করে আমাদেরকে সকালে একটা প্লেটে করে 1 প্লেট ভাত এবং কিছু গোস্ত দিয়ে দিত। এটাই ছিল আমাদের খাওয়া বলতে গেলে পরের দিন পর্যন্ত। রাত্রে যদি আমাদের ভাগ্য কোনো দিন ভালো, কিসমত ভালো ছিল বা হয়ে থাকে, সেই দিন আমরা হয়তো কিছু খেয়েছি, ডাল ভাত। এইভাবে আমরা চলতেছিলাম। আমাদের বিছানা বলতে কোনো ছিল না, সেখানে বাঁশের চাটা এবং ইট আর আমার সাথে নেওয়া ব্যাগ, এটাই ছিল আমার বালিশ। তো মানুষের যে থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, শোয়ার কষ্ট, বিশ্রামের কষ্ট, এগুলো বলা কোনো ভাষা ব্যক্ত করা যাবে না। এত কষ্ট আমরা সহ্য করেছি বা মুক্তিযোদ্ধারা সহ্য করেছে। আমরা একজন সহ্য করতেছে, তার দেখা দেখা আমরাও সহ্য করেছি। আমরা যেহেতু দেশমাতৃকার স্বাধীনতার জন্য আমরা গিয়েছি, আমরা তখন এটা ভাবি নাই যে আমি কি মরে যাব না বেঁচে আসব। ইনফ্যাক্ট বাড়ির কথা মনে হচ্ছিল, বাড়িতে যে কথা বলে আসছি যে কোথায় যাচ্ছি কাউকে বলি নাই, শুধু বলছি যে আমি যদি বাড়িতে থাকি আমাদের বাড়িঘরটা পুড়িয়ে দেবে। আমার সম্বন্ধে যদি জানতে পারে যে আমি এয়ারফোর্সে ছিলাম, তাহলে আমার মা বাবার উপর অত্যাচার হবে, আমার ভাই বোনদের উপর হবে। তো তারা ইতিমধ্যেই খোঁজখবর নেওয়াতে আমার ফ্যামিলি কিন্তু আমার বাড়ি ছাড়া, কখনো আমার বোনের বাড়ি, কখনো আমার মামার বাড়ি নদীর অপর পাড়ে, ডাকাতিয়ার অপর পাড়ে। এইভাবে তারা প্রায় যুদ্ধের 6-7 মাস কাটিয়েছে। ইতিমধ্যে আমি ভারত থেকে সংবাদ পেলাম, কারণ আমার এলাকার ছেলেরা মাঝে মধ্যে যেত, তাদের সাথে 2-1জন দেখা হতো। বলল যে আপনাদের বাড়ির 18 জনকে ধরে নিয়ে গেছে, ছোট বড় সব। এর মধ্যে আমার জ্যাঠা কাজী ফজলুর রহমান, যিনি তখন লাকসাম রেলওয়ে স্টেশন মাস্টার, এবং সেই বাড়ির, আমাদের বাড়ির আরও ছোট বড় 10 বছর থেকে 30 বছরের যুবক, এদেরকে ধরে নিয়ে গেছে। বাড়িতে কান্নার রোল। মাঝে মধ্যে খবর আসে একে গুলি করছে, ওকে মেরে ফেলছে, ওকে বেঁধে রাখছে। তো যাই হোক, শেষ পর্যন্ত পাকিস্তানিরা তখন তাদের থেকে সত্য স্টেটমেন্ট পেয়েছে। তারা বলছে যে আমরা আওয়ামী লীগ সমর্থন করি, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা কোনো খারাপ কিছু চাই না। তো আমাদের সম্বন্ধে তাদের থেকে কোনো তথ্য নিতে পারে নাই। বলছে তো মফিজ তো পাকিস্তান চলে গেছে। তারপরে আরেকজনের কথা জিজ্ঞাসা করলো, তার আপন ভাই কাজী আজিজুর রহমান, বলে যে উনি তো পাকিস্তানেই আছেন। তারপর অন্যান্যদের এরকম জিজ্ঞাসা করছে, তারা বিভিন্ন কথা বলে সেরে আসছে।
তো আমি আমার পরিবার এভাবে বেঁচে যায়। তো যাই হোক, আমি তখন ইতিমধ্যে তেলিয়াপাড়ায় মমতলা থেকে আমি কোম্পানি কমান্ডার সুবিদালে ভূঁইয়াকে একটা অপারেশনের পর, বিশেষ করে কাশিমনগর একটা অপারেশন হয়েছিল, সেটাতে আমি এলএমজি দিয়ে একটা নেতৃত্ব দিয়েছিলাম। সেখানে তারা ঢুকে গিয়েছিল, কিন্তু এলএমজি ব্রাশ ফায়ার করার কারণে তারা মনে করছে যে রাত্রেবেলা যে এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে, তো সে কারণে তারা রাত্রে অগ্রসর হয় নাই। তখন আমরা রিট্রিট করে হরেশপুর হাই স্কুলে আমরা রাত্রে আশ্রয় নিই। তো পরের দিন সকালে আমরা একটা ছাড়া বাড়িতে, আমি একটা এলএমজি নিয়ে আমার সাথে 4-5 জনকে নিয়ে সেখানে অবস্থান নেই। আমরা সকালে ক্লান্তির কারণে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে দেখি যে পাঞ্জাবিরা আমাদের সিধাই থানা সংলগ্ন ভারতের কাছাকাছি যে বাংলাদেশের গ্রামগুলো পড়াচ্ছে, আমরা কিন্তু তাদের আওতার ভিতরে। তখন আমরা বিপদে পড়ে যাই, কি করব। তখন আমি আমার ট্রুপসকে বললাম যে আমরা এই যে শরণার্থীদের সাথে আমরা ভারতে চলে যাব। তখন আমরা রাইফেলগুলোকে সোজা আমাদের বডি প্যারালাল রেখে অস্ত্রগুলোকে ওই যে কিছু শরণার্থীর মাথায় দিলাম। তারপরে আর তাদের সাথেই আমরা এই শরণার্থীর মতোই ভারতের সিধাই থানা গিয়ে উঠলাম। তো যাই হোক, সেখানে গিয়ে আমরা তো খাওয়া দাওয়া নাই, আমাদের কোম্পানি কোথায়, সেক্টর হেডকোয়ার্টার্স কোথায় আমরা জানি না। তখন আমরা সেখানে কিছু কলা বিস্কিট ইত্যাদি খেয়ে দিন যাপন করলাম। আমরা পরের রাত্রে আমরা সংবাদ পেলাম, আমাদের কোম্পানি হেডকোয়ার্টার্স এবং সেক্টর হেডকোয়ার্টার খুঁজে পেলাম। তো সেখান থেকে আমি আমার যেহেতু একটা বিরতি, তো আমি ক্যাপ্টেন সুবিদালি ভূঁইয়া স্যারকে বললাম যে আমি তো দেশে এভাবে ছেলেদেরকে রেখে আসছি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এদেরকে মুক্তিযুদ্ধে নিয়ে আসব। বলে যে ঠিক আছে, আপনি যান। তখন আমি এনায়েতপুরের আবুল কালাম আর্মির, তাকে নিয়ে আব্দুল কুদ্দুস নেভির, তাকে নিয়ে আমি এই যাত্রা করলাম। 4-5 দিন পরে আমি দেশে আসলাম। আমার বাড়িতে উঠি নাই, আমার পাশের বাড়িতে আমার ভগ্নিপতি আরিফুল্লাহ, তার বাবা ওয়ারুক হাই স্কুলের প্রধান শিক্ষক, তাদের বাড়িতে অবস্থান নিলাম। রাত্রে আব্বা আম্মা আসলেন আমার দেখা করার জন্য। তারা আমাকে দেখে হাউমা করে কান্না শুরু করলো। আমি রাত্রেই সেখান থেকে বিদায় নিলাম এবং বলে দিলাম যে আমি কোথায় আছি, আমার সাথে দেখা হয়েছে, এরকম যেন কিছু না বলেন, তাহলে তাদের বিপদ হইতে পারে। তো যাই হোক, পরে আমি আমার মামার বাড়ি ডাকাতিয়ার দক্ষিণ পাড়ে জগন্নাথপুর গিয়ে আশ্রয় নিলাম। সেখানে কয়েকদিন থাকার পরে আরও দক্ষিণে গিয়ে তো নিরাপদা নরিমপুর আমার মায়ের মামার বাড়িতে, সেখানে কিছুদিন থাকলাম। ইতিমধ্যে আমি কিছু মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ করলাম যারা মুক্তিযুদ্ধে যেতে ইচ্ছুক। এরকম করার পরে মালিকা ক্যাম্পে আমাদের চাঁদপুরের মরহুম আব্দুল করিম পাটোয়ারি এমপি সাহেব ছিলেন, তার সাথে দেখা করলাম, তাকে বললাম। তখন তারই মূল তত্ত্বাবধানে আমি প্রায় শতাধিক 2-4-5 জন বেশ কম হতে পারে মুক্তিযোদ্ধা নিয়ে 9টি কিংবা 10টি নৌকায় করে আমি একটা রুট বের করলাম। সেটা হলো নিরাপদ পানিয়ালা হাজীগঞ্জ থেকে দক্ষিণে এবং চাটখিল নোয়াখালীর, সেখান দিয়ে আমরা নৌকায় গেলাম। তো চাটখিলে রাত্রে হাই স্কুলে আমরা অবস্থান করলাম। সেখান থেকে আমি খোঁজ নিলাম কোনখান দিয়ে যাওয়া যায়। তখন লোকজনের সাথে জেনে জানলে আগেও কিছু মুক্তিযোদ্ধা এই পথ দিয়ে গেছে, নদনা কানকির হাট, এটা দিয়ে গুণবতী রেল স্টেশনের উত্তর দিকে দিয়ে রেল লাইন ক্রস করে ওই পাড়ে গেলে সত্যাকলা। যাই হোক, তখন আমি একজন এলাকার রাজাকার কমান্ডার সিদ্দিক, তাকে পেলাম। তার সাথে চুক্তি করলাম যে আমার প্রতিজন মুক্তিযোদ্ধাকে 2 টাকা করে রেল লাইন পার করে দেবে। এই চুক্তিতে তার সাথে আমি তাকে আনলাম। তারপর আমি রেল লাইনের এক পাশে, সে এক লাইনে দাঁড়ালো, আমার সাথে আমার 2 জন বডিগার্ড আর তার সাথে আরও 2-3 জন। সবাই পার হওয়ার পরে আমি টাকাটা বুঝিয়ে দিলাম এবং বুঝিয়ে দেওয়ার পরে বললাম, আপনি যদি এখন কোনো কিছু করেন তাহলে আপনাকে আমার ছেলেরা ছাড়বে না, আপনার বাড়িঘর সব চিনে। তখন উনি বললেন যে ভাই, আমি তো বিপদ বোর্ডে জয়েন করছি, আমার হাত দিয়ে আমি ইতিমধ্যে অনেক মুক্তিযোদ্ধা পার করছি, তো আপনারা নিরাপদে যান। তখন আমরা সেখান থেকে এই রেল লাইন পার হয়ে একটা সরু রাস্তা ছিল পূর্ব দিকে,
সেটা গিয়ে আমরা চোত্তাখোলা ক্যাম্পে উঠলাম। সেখানে যাওয়ার পরে আমি দেখলাম যে একটা সমতল মাঠ, ছিন্ন বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে মানুষ ঘোরাফেরা করতেছে। তখন আমি বললাম যে এই ক্যাম্পের দায়িত্বে কে আছেন? তখন বলছে আমাদের এমপি খাজা আহমদ। আমি বললাম যে ওনাকে আমার কাছে নিয়ে চলেন, আর আমি আর আমার যে লোকজন তাদেরকে বললাম এক জায়গায় বসতে, বিশ্রাম করতে। যার যার মতো বসে বা শুয়ে গেছে অবস্থা ক্ষুধায়। তারপরে ওনার সাথে যখনই পরিচয় হলো তখন আমি অবাক হয়ে গেলাম, একজন এমপি তার গায়ে খালি একটা গেঞ্জি, কোদাল নিয়ে তিনি মাটি সমতল করতেছেন। উনি একটা হাঁক দিলেন, হাঁক দিয়ে 2-3টা নাম বললেন, তাদেরকে ডাকলেন, বললেন যে এই ক্যাম্পে যারা আছে তারা কেউ খানা খাবে না, আমার এই ভাইয়ের যতগুলো লোক আছে আগে তারা খাওয়া খাবে, তারপরে আমার ক্যাম্পের লোকেরা খাবে, যেহেতু এরা ক্লান্ত। আমি অভিভূত হয়ে গেলাম যে খাজা আহমদ সাহেব যেই কাজ করছে, আমার ছেলেরা কান্নায় অস্থির হয়ে গেছে, খাওয়া পেয়ে তারা খুশি, আমিও খুশি, তাকে কি দিয়ে ধন্যবাদ দেব। তো আমরা রাত্রে সেখানে ছিলাম, আমাদের কোনো আকাশের নিচে আমাদের তখন বাসস্থান, আমরা রাত্র কাটালাম। ইতিমধ্যে উনি মেসেজ পাঠালেন আগরতলা হেডকোয়ার্টার্স যে তার সাথে এখানে এরকম যে 100 জনের মতো মুক্তিযোদ্ধা আছে, এদেরকে কি করব। তখন সেখান থেকে মেসেজ আসলো তাদেরকে বিডিএফ হেডকোয়ার্টার পাঠানোর জন্য। তখন পরের দিন উনি ট্রাক ভাড়া করে আমাদেরকে পাঠিয়ে দিলেন সেই বিডিএফ হেডকোয়ার্টার আগরতলা। আমি তাদেরকে নিয়ে গেলাম, বোধহয় 4টা ট্রাকে করে আমরা গেছি, সম্ভবত এরকমই হবে। তো ঠাসাঠাসি করে গেছি। ওখানে যাওয়ার পরে ওখানে দেখা করলাম, সেখানে হেডকোয়ার্টার ছিলেন কর্নেল রব, তিনি কয়েকটা ক্যাম্পে এদেরকে ভাগ করে দিলেন। তখন যে সব ক্যাম্প ছিল যমুনা, মেঘনা, পদ্মা ইত্যাদি, তাদেরকে ভাগ করে দিয়ে আমাকে তখন বললো যে ঠিক আছে আপনি বিডিএফ হেডকোয়ার্টারে অ্যাটাচ থাকলাম। ইতিমধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে গেল, কারো ডায়রিয়া দেখা দিল। তখন আমি শুনতে পেলাম আমাদের হাজীগঞ্জেরই এমপি ডক্টর আব্দুল সাত্তার, তার সাথে আমার পরিচয় ছিল, তার সাথে দেখা করলাম। তো তিনিও ক্লান্ত ছিলেন, তারপর আমি জোর করে নিয়ে আসলাম। তো নিয়ে এসে উনি প্রেসক্রিপশন দিলেন, ঔষধের ব্যবস্থা করলেন। তো এইভাবে আমি তখন বিডিএফ হেডকোয়ার্টার থেকে আমাদের ছেলেদেরকে দেখাশোনা করলাম। ইতিমধ্যে আরও অসুস্থ হয়ে গেছে, কিন্তু আল্লাহর মেহেরবানি কেউ মারা যায়নি। তখন আমি আবার কিছুদিন দুর্গা চৌধুরীপাড়ায় ওখানে ছিলাম, এখানে এসে মাঝে মাঝে খবর নিতাম। ইতিমধ্যে আমি জানলাম যে আমাদের বিমান বাহিনী গঠনের জন্য, এটা হলো অ্যাকচুয়ালি সেপ্টেম্বর মাসের গোড়ার দিকের কথা, কিন্তু তখন বিমান বাহিনী গঠনের জন্য লোকজন নিয়ে গেছে। আমি তখন আমাকে সেখানে পাঠার জন্য রিকোয়েস্ট করলে বললো যে আপনার জন্য একা কোনো গাড়ি দেওয়া যাবে না, সেরকম কোনো গাড়ির ব্যবস্থা নাই। হাওয়ার আপনি এখানে বিডিএফ হেডকোয়ার্টার আন্ডারে কাজ করেন, কোনো অসুবিধা নেই। সিন্স ইউ আর এডুকেটেড পারসন, ইউ সিম টু বি ইন্টেলিজেন্ট, সামওয়াট লাইক দ্যাট, কর্নেল রব স্যার যেটা বললেন। তখন আমি সেখানে কাজ করতে লাগলাম। ইতিমধ্যে অক্টোবর নভেম্বর মাসে আমাদের একটা যৌথ বাহিনীর, মুক্তিবাহিনী প্লাস মিত্রবাহিনী সাথে একটা কম্বাইন্ড অপারেশন হলো। সেটা খুবই মারাত্মক, খুবই বিরাট, এবং এই দিনটাকে আমাদের 3 বাহিনী সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে 21শে নভেম্বর। সেখানে ভারতে এবং আমাদের মিত্রবাহিনীর মাধ্যমে পাকিস্তানিদের অনেক ক্ষয়ক্ষতি হয়, এবং মারাত্মক ক্ষয়ক্ষতি হয়, যেমন আখাউড়া এলাকা, কসবা এলাকা, তারপরে ব্রাহ্মণবাড়ি এলাকা। ইতিমধ্যে আমাদের বাহিনী অগ্রসর হইতে থাকে। তারপরে সেই ভৈরব এবং খাওয়ারে নদী পার হয়ে এই পাশে আসে নভেম্বরের শেষ দিক। ইতিমধ্যে আস্তে আস্তে 6 ডিসেম্বর সম্ভবত ভারত স্বীকৃতি দেয়, তা বিমান উড়ে তারপরে আমাদের যুদ্ধ ত্বরান্বিত হয়। তো আমরা তখন আমাদের অন্যান্যদের সাথে, ট্রুপসের সাথে নিয়ে অগ্রসর হইতেছিলাম, সেখানে ছিলাম যেখানে যাকে দেওয়া হয়েছিল। তো আমাদের সেক্টরের মধ্যে মেজর মঈনুল হাসান চৌধুরী, ক্যাপ্টেন নাসিম, ক্যাপ্টেন আজিজ, লেফটেন্যান্ট তখন হেলাল মোর্শেদ, সেকেন্ড লেফটেন্যান্ট ইব্রাহিম, তারা সবাই মেজর জেনারেল হিসাবে রিটায়ার্ড বর্তমানে। তো
তো তারা বিভিন্ন কোম্পানির দায়িত্বে ছিলেন, তারা যে কষ্ট, যে শ্রম দিয়েছেন এবং আমাদের মুক্তিযোদ্ধারা যে কষ্ট করেছে, জ্বর নিয়ে 103 ডিগ্রি জ্বর নিয়ে আমার এক বিমান বাহিনীর কলিগ রফিকুল ইসলাম, বাড়ি আমাদের কুমিল্লাতেই, তিনি এই জ্বর নিয়ে নদী পার হয়েছেন সাতরিয়া। তো এইসব কষ্টের কথা আসলে যুদ্ধকালীন সময়ে আপনার এমন কোনো স্মৃতি মনে আছে এখনো বেদনা দেয়? আছে, বেদনা আছে। আমার পাশেই অবস্থান করা শেল এসে পড়লো, পাকিস্তানিদের শেলিং এসে আমাদের পাশে একজন লোক মারা গেল এমটি ইয়ার্ডে, তার বাড়ি চাঁদপুর। পরবর্তী শুনলাম যে আমিও তো হতে পারতাম সেই লোকটা। তো এইসব এরকম আছে। এরকম কিছু স্মৃতি যদি আমাদের বলতেন। আর এছাড়া যুদ্ধে আমরা একটা জায়গাতে কাশিমনগর আমার নেতৃত্বে স্টেশনে আমরা এলএমজি নিয়ে সাদেক আলী রাজ্জাক এরা সহ ছিল, আমি আরও কয়েকজন আমরা এলএমজি নিয়ে সেখানে সালে আহমদ, মনসুর, রফিক, ব্রাহ্মণবাড়িয়ার আরেক সিভিলিয়ান রফিক, আমরা নিয়ে সেখানে ছিলাম, ডিউটিতে ছিলাম। আমরাই মূলত এই এলাকাটাকে, আমাদের কোম্পানি হেডকোয়ার্টার ছিল পাশে সুবিদ আলী ভূঁইয়া, তখন আমরা সেখানেই পাকিস্তানিদেরকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত। তো আমাদের এখান থেকে শেলিং হয়, তারাও শেলিং করে। ইতিমধ্যে আমরা দেখলাম যে সন্ধ্যার সময় তারা পাকিস্তানের তখন ভূখণ্ড থেকে, বাংলাদেশ তৎকালীন ভূখণ্ড থেকে শরণার্থীরা আসতেছে। তাদেরকে জিজ্ঞাসা করলাম কী অবস্থা, বলে পাকিস্তানিরা তো খুব কাছে, আপনারা যেখানে আছেন তাদের থেকে 200-250 গজ পশ্চিমে। তখন আমি বললাম যে মাগরিবের সময় এরা যদি ঢুকে পড়ে তো বিপর্যস্ত হবে। আমি তখন সবাইকে বললাম যে ব্রাশ ফায়ার ওপেন করো, আর যার যার কাছে যা আছে 303 সমানে এই দিক সেদিক ফায়ার করা শুরু করো। এই ফায়ার করাতে তারা মনে করছে যে খুবই খারাপ অবস্থা, মুক্তিযোদ্ধারা তো এখানে খুব স্ট্রং, এই জন্য তারা রাত্রে আর অগ্রসর হয় নাই। এখানে স্মৃতি হলো এতটুকু, আমরা 2 দিন যাবৎ কোনো ভালো কোনো কিছু খেতে পারিনি। তখন আমরা শরণার্থী যারা নাকি বাড়ির থেকে বের হয়, হাঁস, মুরগি, গরু, ছাগল নিয়ে বের হয়, তাদের কম্বল, লোটা পাটা ইত্যাদি নিয়ে, তখন আমরা তাদের থেকে 2টা মুরগি কিনলাম। 2 টাকা 3 টাকা দিয়ে কিনে আমরা এই 2টা মুরগি পাকাইতে দিছি। 2 সিভিলিয়ান রফিক, একজন হলো আমাদের নৌবাহিনীর যে আমার জ্যাঠতো ভাই, আরেকজন হলো ব্রাহ্মণবাড়িয়ার রফিক। তাদেরকে বললাম যে তোমরা পাকাও, আমরা তো ডিউটিতে আছি। তো এটা হাসির কথা নয়, আধা ঘন্টা পর, কিছুক্ষণ পর পরই আইসা সবাই দেখে যে রান্না কতটুকু হলো। তো সবাই রান্না করে, ভাই খুবই সুগন্ধ, খুবই সেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি খাওয়া আজকে 4টা ভাত খাবো। এরকম করতে করতে যখন আমরা বাধ্য হয়ে ফায়ারিং ওপর করলাম, দেখেন তো ওই দিক থেকে শেলিং আসতেছে। এই ভয়ে তখন কোথায় গেছে মুরগি, কোথায় গেছে মানুষ, আমরা পিছনে আসলাম। আমরা সব, আমাদের কোম্পানি উইথড্র করছে, আমাদেরকে বলেও নাই, আমরা তখন উইথড্র করতে বাধ্য হয়েছি। আমরা পিছনে এসে হরেশপুর স্কুলে আইসা দেখি যে আমার কোম্পানি কমান্ডার সুবিদ আলী ভূঁইয়া। তখন আমি তাকে মোটামুটি একটা কড়া ভাষায় বললাম যে স্যার, ইউ হ্যাভ উইথড্রন ইউর ট্রুপস, ইউ হ্যাভ উইথড্রন দি কোম্পানি হেডকোয়ার্টার্স, বাট ইউ হ্যাভ নট ইনফর্মড আস, and I was in the station just facing the face to face, it was going to be face to face attack from Pakistanis. তিনি আমাকে বললেন যে কুল ডাউন, কুল ডাউন। আমি বললাম যে নো ওয়ে টু কুল ডাউন, টুডে উই কুড বি দি ভিকটিম অফ দি পাকিস্তানিজ। তারপরে যাই হোক, যুদ্ধ অবস্থা, উনি একজন ক্যাপ্টেন মানুষ, উনি আমার অবস্থা অনুধাবন করলেন। পরে আমরা রাত্রে 1-1.5 ঘন্টা পরে 1টার দিকে আমরা আবার ডেপ্লয়েড হইলাম। আমাকে একটা ছাড়া বাড়িতে বলে যে আপনি ওখানে এলএমজি নিয়ে আপনার গ্রুপ নিয়ে যান। সেখানে আমরা বললাম যে এই যে স্মৃতিটা, 2 দিন খাওয়া নাই বলতে গেলে, খাবো রান্না হয় নাই, খাবো নিজেরা রান্না করে খাবো সেটাও হয় নাই, রাত্র আগের দিন খাইছি, একটা দিন গেল, এখন রাত্রে 1-2টা কোনো খাওয়া নাই। এর মধ্যে তখন যখন ডিউটিতে বললাম যে তোমরা 2 জন এলএমজিতে থাকো, আর 4 জন, আমি সব 5 জন আমরা রেস্ট করি। আমাদেরকে এমন ঘুম পেল, সকালে ঘুমের থেকে উঠে দেখি যে পাঞ্জাবিরা ভিতরে আগুন বাড়ি পড়াইতেছে,
যে কথাটা আমি একটু আগে বললাম, তখন আমরা তাদের ফ্ল্যাঙ্কের ভিতর পড়ে গেছি। আমাদের পিছনে তারা 200 গজ, আমাদের ডাইনে বামে 1-150 গজের মধ্যে তারা হাঁটাহাঁটি করতেছে। তখন আমরা বললাম যে আজকে আমাদের মরণ ছাড়া কোনো রাস্তা নেই। তখন আমি বললাম যে না, আমাদের যান বাঁচাইতে হবে। তখন আমরা অস্ত্রগুলোকে হাতে কইরা, আমরা অস্ত্র ছেড়ে আসিনি, এই শরণার্থীর সাথে আমরা হাঁটা শুরু করলাম। উঠে আমরা সিধাই থানায় আসলাম। তো আমরা বেঁচে গেলাম আল্লাহর অসীম রহমত। তো এইরকম আরও অনেকগুলো ঘটনা আছে। একটা যদি আমাদের বলতেন। আচ্ছা, আরও অনেক ঘটনা আছে। সেখানে আমরা মনে করেন আমরা এক জায়গা থেকে, এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে আসলাম। যেহেতু ওই ক্যাম্পে ওখানে শেলিং হচ্ছে, তখন আমরা আরেক ক্যাম্পে আসলাম। এসে আমরা খাওয়া নাই, তখন আমাদেরকে শোয়ার কোনো ব্যবস্থা নাই। তারা আর্মির লোকেরা তারা নিজেদের টেন্ট টাঙ্গাইল, আমাদের কোনো ব্যবস্থা নেই। তখন আমি টিপটিপ বৃষ্টি পড়তেছে, আমার একটা চাদর ছিল, আমি একটা পাহাড়ের টিলার পাদদেশে লম্বায় শুয়ে গেলাম। সকালে ঘুমের থেকে উঠে দেখি আমার পাশে লম্বা হয়ে আমার প্যারালাল একটা 4-5 ফিট একটা সাপ শুয়ে আছে। মনে যেন সেও নিদ্রায়, সেও বোধহয় ক্লান্ত আমাদের মতো। আমি মনে মনে বললাম আল্লাহ কি দেখতেছি। তো আমি আস্তে গড়াইয়া তার থেকে উঠা তারপর দিলাম দৌড়, তো যাতে সে টের না পায়। পরে কী হয়েছে আমি জানি না, আমি এলোমেলো দৌড়াইয়া তারপরে ভিতরে চলে আসলাম। তো এই যে স্মৃতিগুলো, তো পরবর্তীতে এখানেও ক্যাম্প নাই, আবার এখানে শেলিং শুরু হলো। পরে আর এক জায়গায় গেলাম, মনতলা থেকে হেজামারা। তো এরকম মানে 24 ঘন্টার ভিতরে আমরা 2বার ক্যাম্প চেঞ্জ করতে হয়েছে। তো এগুলো যে কত কষ্টের, অস্ত্রশস্ত্র নিয়ে যাওয়া, অস্ত্র তো ফেলে যাওয়া যাবে না, গোলা বারুদ রেখে যাওয়া যাবে না, টেন্ট অন্যান্য কিছু গাড়ি চলে না, এগুলা মাথায় করে হাতে করে নেওয়া, এবং গায়েও শক্তি নাই এবং সবাই ক্লান্ত, তারপরেও এগুলো কিন্তু আমাদেরকে বহন করতে হয়েছে। তো এই স্মৃতিগুলো তখন আমরা কিন্তু এত কষ্ট বোধ করলেও এখন মনে নাই। সেই কষ্টটা, এরকম আরও অনেক কষ্ট আছে, অনেকগুলো আছে যেগুলো আমি আসলে মূলত মুক্তিযুদ্ধের সময় সংগঠকের দায়িত্ব পালন করছি। কিন্তু যে আমাকে যুদ্ধ করতে হবে, যেহেতু আমি এয়ারফোর্সের মানুষ, আমার যুদ্ধবিদ্যার সম্বন্ধে কোনো জ্ঞান নাই। তারপরে 3 নম্বর সেক্টরে থাকাকালীন সুবিধা আলী ভূঁইয়ার নেতৃত্বে আমরা ছোটোখাটো যেসব অপারেশন করছি, বা যেখানে যেতে বলছে সেখানে গিয়েছি, ফায়ার করতে বলছে ফায়ার করছি, উজ্জ্ব করতে বলছে উজ্জ্ব করছি, এসে গেছি। এই ধরনের পরবর্তীতে বিডিএফ হেডকোয়ার্টারে আমি কাজ করেছি স্বাধীনতার পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হয় 16 তারিখ, 18 তারিখ আমি ছুটি নিয়ে দেশে আসি। দেশে আসতে তখন সময় বেশি লাগে নাই, রাস্তাঘাট ফ্রি, কেউ বাধা দেওয়ার ছিল না। 2 দিনে বাড়িতে আসলাম। আসার পরে আমি চিন্তা করলাম যে আমি বাড়িতে বসে থাকলে লাভ হবে না। আমি সরাসরি 22শে ডিসেম্বর আমার বিমান বাহিনী বেজ ঘাঁটি বিএফ, বর্তমানে যেটা ঘাঁটি বাসার, সেখানে আমি রিপোর্ট করলাম। করার পরে সেখানে আইসা দেখি যে আমাদের ম্যাচ পোড়ানো অবস্থায়, ম্যাচে থাকার জায়গা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, প্লেট নাই। তো যাই হোক, তারপরেও সেখানে অন্তত একটা গাছ বা একটা কিছু ঘর দরজা ছিল, আমরা কিছু ডোল ছিল থাকার, একটা বিল্ডিং ছিল 16 নম্বর বিল্ডিং, সেখানে এক রুমে যেখানে 8 জন, সেখানে আমরা 16 থেকে 20 জন থাকলাম গাদাগাদি করে। তো সেখানে আমাদের কিছু খাওয়ার ব্যবস্থা করলো। তো তখন আমরা আমার যে ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং অফিস, সেখানে রিপোর্ট করলাম। সেখানে তখন তারা বললো যে আমাদেরকে যে পাকিস্তানিরা বিমানগুলোকে ধ্বংস করে গেছে, তারা বিমান স্টার্ট দিয়ে এই এলএমজি দিয়ে ফায়ার করে, ইনটেক দিয়ে বা বিমানের বডি গেন্ত্রি দিয়ে এগুলাকে কোবাইয়া মানে ড্যামেজ করছে, সেগুলোকে রিপেয়ার করে আমাদেরকে এগুলোকে কার্যোপযোগী করতে হবে। আলহামদুলিল্লাহ আমি পাকিস্তান মানে এই F-86-এই কাজ করেছি প্রায় 6 মাস, আমার সেই অভিজ্ঞতাটা ছিল। তো আর T-33 আমি অল্প কিছুদিন কাজ করেছি।
তো যেই কারণে এই দুইটা এয়ারক্রাফটে আমার কাজ করার সুযোগ হয়। আমরা যে কয়েকজন পায়োনিয়ার ছিলাম, আমরা 3 থেকে 4 মাসের ভিতরে 4টে এয়ারক্রাফট সার্ভিস হোল্ড করেছি এবং 4টে এয়ারক্রাফট আকাশে উঠছে। এইটা দেখে শুনে বঙ্গবন্ধু অবাক। তার প্রথম 28 সেপ্টেম্বর বিমান বাহিনী দিবস পালিত হয় এবং সেই দিন বঙ্গবন্ধু আমাদের বিমান বাহিনী দিবস উপলক্ষে পুরানা এয়ারপোর্টে তখন স্যালিউট নেন এবং ফ্লাইপাস্টের দেখেন। তো সেদিন যে মতিউর রহমানের স্ত্রী মিলি ভাবি সেই দিন বিমান দেখে মঞ্চের থেকে চেয়ার থেকে লাফাইয়া পড়েন। আমার সেই স্মৃতি এখনও মনে আছে। এই মতিউর রহমানের সাথে আমার পাকিস্তানে মরিপুর, দি বিগেস্ট এয়ারফোর্স বেস ইন পাকিস্তান, তখন তার সাথে পরিচয় হয়। তিনি তখন T-33 এয়ারক্রাফটের ফ্লাইং ইনস্ট্রাক্টর ছিলেন। তার সাথে আমার প্রায় 1.5-2 মাসের মতো পরিচয় হয়, পরিচিতি ছিল। তো যাই হোক, আমরা দেশের পুনর্গঠনে, বিমান বাহিনীকে পুনর্গঠনে আমরা কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা এবং এই দেশে যারা কিছু যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই তাদেরকে সহ আমরা বিমান বাহিনীকে পুনর্গঠন করে আজকে বিমান বাহিনী একটা সম্মানজনক অবস্থানে আছে। তো এই বলে আমি আমার দেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল মুক্তিযোদ্ধা, আহত, শহীদ, যুদ্ধাহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে, মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।